গপ্পপুর লোকালে আপনাদের স্বাগতম। গপ্পপুর লোকালের আজকের নিবেদন মতি নন্দীর লেখা বেহুলার ভেলা। মতি নন্দী জন্মগ্রহণ করেন 10ই জুলাই 1931 সালে এই কলকাতাতেই, আর মৃত্যুবরণ করেন 3 জানুয়ারি 2010 সালে। তিনি ছিলেন ভারতের তথা কলকাতার একজন বাঙালি লেখক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মতি নন্দী ছিলেন মূলত ক্রীড়া সাংবাদিক এবং উপন্যাসিক ও শিশু সাহিত্যিক। তিনি আনন্দ পুরস্কার এবং সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছেন। তার বিখ্যাত উপন্যাস কোনি। আজকের গল্প বেহুলার ভেলা। প্রধান চরিত্রে প্রমথ, অমিয়া ও পুতুল। গন্তব্য স্টেশন গপ্পপুর। পরবর্তী স্টেশন গপ্পপুর। সকল যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, পুরো গল্পটি শুনে মন্তব্য এবং উৎসাহ প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। পয়সা কি কামড়াচ্ছিল? কয়লাওয়ালার কাছে এখন 2 মণের দাম বাকি। তাছাড়া ওই কটা আলুতে কি হবে? ঘরে যা আছে তাও দিতে হবে দেখছি। টাটকা খুব, চর্বিও কম দিয়েছে। রোববার কোরমা রেখেছিল তৃপ্তির নতুন বৌদি, খুব বেশি ঘি দিয়েছিল, তাই বলে ক্যাটকাটানি শুরু করেছিল শাশুড়ি। এই নিয়ে সে কি ঝগড়া মায়েতে ছেলেতে। আমি কিন্তু রাঁধবো বলে দিলুম। বাবুদা বলছিল পাঞ্জাবির হোটেলে নাকি দারুণ রাঁধে, আজ আসুক না একবার, দেখিয়ে দেবখন। আগে জানলে জোলাপ নিয়ে পেটটাকে রাবারের মতো করে রাখতাম। খানিকটা সকালের জন্য তুলে রেখো। চায়ে বাসি রুটি ভিজিয়ে খেতে খেতে তো জিভে চড়া পড়ে গেছে। যেই রেদো বাবা, জবা ফুলের রসের মতো রং হওয়া চাই কিন্তু। রাধু এখন বাড়ি নেই। 5 বছরের খোকন শুনে শুনে কথা শেখে। সেও প্রমথর হাঁটু জড়িয়ে বলল, ওরা যাই বলুক, প্রমথ লক্ষ্য করেছিল চোখগুলো ঝিকোচ্ছে বরফ কুচির মতো। ওরা খুশি হয়েছে, ব্যাস এটুকুই তো সে চেয়েছিল। তা না হলে মাসের শেষ শনিবারে একদম পকেট খালি করে ফেলার মতো বোকামি সে করতে যাবে কেন? অফিস থেকে বাড়ি ফেরার পথটা আরও ছোট হয়ে যায় শোভাবাজারের মধ্যে দিয়ে গেলে। বিয়ের পর কয়েকটা বছর বাজারের মধ্যে দিয়েই অফিস থেকে ফিরত। সেও প্রায় 22 বছর আগের কথা। তারপর বাবা মারা গেলেন, দাদারা আলাদা হলেন। প্রমথও এখনকার বাড়িটায় উঠে এলো। উঠে আসার তারিখটা পাওয়া যাবে ভব শ্রীমানির খাতায়। সেই মাস থেকেই অমিয়া মাসকাবাড়ি সওদা বন্ধ করলো। ওতে বেশি বেশি খরচ হয়। তারপর কালে ভদ্রে দরকার পড়েছে তাড়াতাড়ি বাড়ি ফেরার। আজ গরমটা যেন অন্য দিনের থেকে বেশি চড়ে উঠেছে। জুতোর তলায় পিচ আটকে যাচ্ছে। কোনো রকমে বাড়ি ফিরলে বাঁচা যায়। ডাব বোঝাই একটা ঠেলা গাড়ি পথ জুড়ে মাল খালাস করছে। চারধারে যেন কাটা মুন্ডুর ছড়াছড়ি। তার ওপর বাজারের আস্তাকুটটাও জিনিসপত্রের দামের মতো বেড়ে এসেছে গেট পর্যন্ত। পূব দিকের গেট দিয়েই বেরোনো ঠিক করলো প্রমথ। দুটো রকের মাঝখানের পথটায় থই থই করছে জল। চাপা কল থেকে জল এনে ধোঁয়াধুয়ি শুরু করেছে দুটো লোক। ঝাঁটার জল যেন কাপড়ে না লাগে সেই দিকে নজর ছিল। আর দুপা গেলেই বাজারটা শেষ হয়। তক্ষুনি আচমকা জল ছুড়ল লোকটা। কাপড়ে লাগেনি, কিন্তু লাগতে তো পারত। বিরক্ত হয়েই সে পিছনে ফিরেছিল, আর অবাক হলো পিছনে ফিরে। বাজারের শেষ মাথায় দাঁড়িয়েছিল প্রমথ। যতদূর দেখা যায় প্রায় শেষ পর্যন্ত। এখন চোখের জল, ফাঁকা খা খা করছে। অদ্ভুত লাগলো তার কাছে। সকালে মাছির মতো বিজবিজ করে, তখন বাজারটা হয়ে যায় কাঁঠালের ভূতি, ঘিন ঘিন করে চলতে ফিরতে। আর এখন চোখটা শুধু যা টক্কর খেলো কচ্ছপের মতো চটমোড়া আনাজের টিভিতে। নয়তো সিধে মাছের বাজার থেকে ফলের দোকানগুলো, দোকানে ঝোলানো আপেলগুলো পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে। আপেল না হয়ে নেশপাতিও হতে পারে, কিন্তু লক্ষ্মী পুজোর দিনটায় একবার ওদিকে যেতে হয়। ফুল পাতা ওই দিকটাতেও পাওয়া যায়। আর তখনই চোখে পড়ে ঝোলানো আপেল, সবরি কলার ছড়া, আনারস, আর শীতের সময় চুর করা কমলা লেবু। শীতের কথা মনে পড়লেই
কপির কথা মনে আসে। আগেকার দিনে সের দরে কপি বিক্রি হতো না। নাকের সামনে বাঁধাকপি লোফালুফি করতে করতে সগ্নেশীচরণ হাঁক ছাড়ত। খোকাবাবু, এই চললো 5 নম্বরই ফুটবল। ছোকা বেঁধে খাও, গোষ্ঠপালের মতো শট হবে। সন্ন্যাসীটা যেন কি করে জেনে ফেলেছিল স্কুল টিমে প্রথম ব্যাকে খেলে, আর গোষ্ঠপালকে তো সে পুজো করতো মনে মনে। আজকাল অনেকেই নাম করছে, চাদুর মুখ কত নতুন নতুন নাম শোনা যায়। ওই শোনা পর্যন্ত মাঠে যেতে যেতে আর ইচ্ছে করে না। সন্ন্যাসী একদিন ফুটপাতে মরে পড়ে রইল। আজে বাজে জায়গা থেকে রাগ বাঁধিয়ে শেষকালে বাজারের গেটে বসে ভিক্ষে করত। সন্ন্যাসীর সঙ্গে সঙ্গে কুলদাকে মনে পড়ল প্রমথর। চেহারা কি! যাত্রা দলে বদমাইশের পাঠ করত। বাজারে শিবরাত্রিতে যাত্রা শুনতে যাবার আগে হিসেব করে আসতে হতো বাবার কাছ থেকে কতগুলো চড় পাওনা হবে। কুলদার হাতে আড়াইশেরই রুইগুলোকে পুঁটি বলে মনে হতো। ওর মতো ছড়া কাটতে এখন আর কেউ পারে না। আজকাল যেন কি হয়েছে, সেদিন আর নেই। গুইরাম মরে গেছে, ওর ছেলে বসে এখন। ছেলেটা বখা, অথচ গুইরামের পানে পোকা হাজা কিংবা গোছের মধ্যে ছোট পান ঢোকানো থাকতো। কেউ বলতে পারতো না সে কথা। গুইরামের দোকানের পাশে এখন একটা খোটানি বসে পাতি লেবু নিয়ে। অমিয়ার জন্য রোজ লেবুর দরকার। একদিন ওর কাছ থেকে লেবু কিনেছিল প্রমোদ। মাস 6 একটি বাচ্চা, বয়স দেখে মনে হয় ওইটাই প্রথম। কোলের উপর হামলাহামলি করছিল, বুকের কাপড়ের দিকে নজর নেই। ওর কাছ থেকে আর কোনোদিন লেবু কেনেনি সে। দুনিয়া শুদ্ধ মানুষের যেন হজমের গোলমাল শুরু হয়েছে, আর লেবুও যেন এত বড় বাজারেই ওই একটা জায়গাতেই পাওয়া যায়। দিন দিন যেন কি হয়ে উঠেছে। বুড়ো ধাড়িদের কথা নয় বাদ দেওয়া গেল, কিন্তু কচিকাচারও তো বাজারে আসে। বাজার 5টা লোকের জায়গা। প্রমথর বেশ লাগছে এখন বাজারটার দিকে তাকিয়ে থাকতে। ছোটবেলার অনেক কথা টুকটাক মনে পড়ছে। পেচ্ছ পাখানার সামনে চুনো মাছ নিয়ে বসে একটা বুড়ি। ওকে দেখলেই আবছা মনে পড়ে মাকে। বোকার মতো হাসে, আর পায়ের আঙুলগুলো বাঁকা। ওখানটায় এখন থই থই করছে চাপা কলের জল। মাকে পুড়িয়ে গঙ্গায় চান করেছিল সে। সেই প্রথম গঙ্গায় চান করা। তখন কত ছোট্টই না ছিল। স্টিমারের ভোঁ শুনে জলে নামতে ভয় করছিল তার। মাসের শেষে বাজারের ওদিকটায় আর যাওয়া হয় না। আলু পান আর 2-1টা আনাজ কিনেই বাজার সারতে হয়। চাঁদুটাই শুধু গাঁড়গুঁই করে। কেমন যেন বাঙালি স্বভাব ওর। মাছ না পেলেই পাতে ভাত পড়ে থাকে। খিটিমিটি লাগে তখন অমিয়ার সঙ্গে। চালের সের দানা পাতে ভাত ফেলা কেই বা সহ্য করতে পারে। পয়সা রোজগার করতে না শিখলে চাঁদুটা আর শোধরাবে না। রাধু একটা টিউশনি পেয়েছে। তখন আইএটা পাশ করলে অন্তত গোটা 20 টাকা মাইনে হতো। ওর কিংবা পুতুলের খাওয়ার কোনো ঝামেলা নেই। অমিয়ারও না। পাতে যা পড়ে অমিয়া পুতুলকে তুলে দেয়। বাড়ির সময় মেয়েটার খিদেটাও বাড়ে। শিগগির আর একটা দায় আসবে, পুতুলের বিয়ে। মুখটা মিষ্টি, রংটা মাজা, খাটতে পারে। দেখে শুনে একটা ভালো ছেলের হাতে দিতে হবে। হাঁটিয়ে বাবুজি, এইবার এই ধারটা ধোয়া হবে। পিছিয়ে এলো প্রমোদ। সেই জায়গাটা দেখা যাচ্ছে। একটা বুড়ো বসতো ওখানে। পেয়ারা কদবেল ছোট্ট ঝুড়িতে সাজিয়ে বুড়োটা দুপুরে বসে বসে ঝিমোতো। সে কি আজকের কথা? বাবা মারা যাওয়ার অনেক আগে। বর্দার তখন 3rd ক্লাস। যুদ্ধ তখন পুরো দমে চলছে। সরু চালের দর 11 টাকা। কাপড়ের জোড়া বোধ হয় 8 টাকায় উঠেছিল। সে আর 40 বছর হয়ে গেল। স্কুলের টিফিনে একটা আধলা নিয়ে 3-4 জন তারা আসতো। পয়সায় 8টা কাঁচা আম। আর এবছর 10 পয়সা জোড়া দিয়ে একদিন মাত্র সে কাঁচা আম কিনেছে, তাও খুশি খুশি। আহা, সে কি দিন ছিল! প্রমথের ইচ্ছা করে বুড়ো যেখানটায় বসতো সেখানে গিয়ে একবার দাঁড়ায়। ওখানে তখন রক ছিল না। দেয়ালের খানিকটা বাসা খসা ছিল। 2টো ইটের ফাঁকে গর্তটায় দোক্তা রাখতো বুড়োটা। গর্তটা এখনও আছে কিনা দেখতে ইচ্ছে করে।
ইচ্ছেটা খুব ছেলে মানুষের মতো। এত বছর পরেও কি আর গর্তটা থাকতে পারে? ইতিমধ্যে কতই তো ওলটপালট হয়ে গেছে, ভেঙেছে, বেড়েছে, কমেনি কিছুই। তবু এই দুপুরের বাজারের চেহারাটা একরকমই আছে। ছেলে মানুষ হয়ে যেতে ইচ্ছা করছে, বুকটা টনটন করছে, তবু ঝড়ঝড়ে লাগছে গা হাত পা। এই যে আসুন বাবু। প্রমোদ পিছনে ফিরল। গোড়ার দোকানটা লক্ষ্য করে সে এগিয়ে এলো। সদ্য ছাল ছাড়িয়ে ঝুলে গেছে পাতলা সিল্কের শাড়ি জড়ানো শরীরের মতো পেশির ভাঁজগুলোকে রাক্ষসী চোখে তাকিয়ে দেখতে ইচ্ছে করে। কত করে দর যাচ্ছে? 3 টাকা। ভাবলে অবাক লাগে, চাদুর মতো বয়সে 6 আনা সের মাংস এই বাজার থেকেই কিনেছি। তখন প্রায় সবই ছিল মুসলমান কসাই। 46 সালের পর কোথা দিয়ে কি হয়ে গেল। 1 সের দি বাবু। উৎসুক হয়ে উঠেছে লোকটার চোখ আর ছুরি। এর মতো মুন্নাও হাসত। তার একটা দাঁত ছিল সোনার। তবে মুন্নাকে কিছু বলার দরকার হতো না, গর্দান থেকে 2.5 সের ওজন করে দিত। সেই মুন্না বুড়ো হলো, তার ছেলে দোকানে বসলো। তখন সংসার আলাদা হয়ে গেছে। 1.5 সের নিত তখন প্রমোদ। ঘোলাটে চোখে তাকাতো বুড়ো মুন্না। চোখাচোখি হলে হাসতো, চোখ ঝিকিয়ে উঠত। রাইটসের সময় মুন্নাকে কারা যেন মেরে ফেলল। 1 সের দি বাবু। না, 3 পো গর্দান থেকে দাও। ওজন দেখল প্রমোদ, যেন সোনা ওজন করছে। পাষাণটা একবার দেখে নেওয়া উচিত ছিল। থাকে, ওরা লোক চেনে। 3টে টাকা পকেটে ছিল, বাকি 12 আনা থেকে আলু পেঁয়াজ কিনতে হবে। মাইনে হতে এখনও 6-7 দিন বাকি। ট্রাম ভাড়ার পয়সাও রাখতে হবে। মাংসের ঠোঙাটা তুলে যাবার জন্য পা বাড়িয়ে আবার ঘুরে দাঁড়ালো প্রমোদ। মেটুলি দিলে না যে, 3 টাকা দর নিচ্ছ, আমরা কি মাংস কিনি না ভাবছো? লোকটা এক টুকরো মেটুলি কেটে দিল। অনেকখানি দিয়েছে, অমিয়া দেখে নিশ্চয়ই খুশি হবে। রাস্তার পরেই প্রমথের আবার ছেলেবেলার কথা মনে পড়ল। বাবার সঙ্গে বজ্জাটা হরি শ্রীমানির দোকানে এসেছিল এক সন্ধ্যায়। পাশেই ছিল মাটির খুঁড়ি গোলাসের দোকান। তখন বিয়ের মরশুম। 1000 খুঁড়ি গিলাস কিনল কারা যেন। 1000 লোক খাওয়ানোর কথা তো এখন ভাবাই যায় না। স্বদেশ কনফার্ম হওয়ার পর বিয়ে করলো। বরযাত্রী হয়েছিল আত্মীয় স্বজন, অফিসের ঘনিষ্ঠ কয়েকজন মিলিয়ে 30। কন্যাপক্ষ মাংস খাইয়েছিল, কায়দা করে রাঁধলে মাছের থেকে সস্তা হয়। স্বদেশের বিয়েও আজ 7 মাস হয়ে গেল। ছেলেও না কি হবে। তবু তো সে 7 মাস আগে মাংস খেয়েছে। কিন্তু বাড়ির ওরা, অমিয়া, পুতুল, রাধু হন্যে হয়ে চাকরি খুঁজছে। একটা পয়সাও বাজে খরচ করে না। চাঁদু ভালো ফুটবল খেলে, হয়তো বন্ধুরাও খাওয়ায়। ছেলেটা ভালো মন্দ খেতে ভালোবাসে, আর খেতেও পারে। এইটাই তো খাওয়ার বয়স। অমিয়ার খুড়তুতো তা বোনের মেয়ে শিলুর বিয়ের কথা শুনে কি লাফালাফিটাই না জুড়েছিল। নেমন্তন্নে অবশ্য যাওয়া হয়নি, অন্তত একটা সিঁদুর কৌটোও তো দিতে হয়। চাঁদুটা আজ খুব খুশি হবে, ওরা সকলেই খুশি হবে। বড় রাস্তার ঠিক মধ্যিখানেই কালী মন্দির, হাতে মাংসের ঠোঙা। চোখ বন্ধ করে মাথা ঝুঁকিয়ে দূর থেকেই প্রণাম জানিয়ে সমস্ত রাস্তা পার হলো। পর্দা ফেলা রিক্সা থেকে গলা বার করে 2টি বউ প্রমথর পাশ দিয়ে চলে গেল। সিনেমা হলগুলো আজকাল এয়ার কন্ডিশন করা হয়েছে। প্রমথ ভাবতে শুরু করলো, তা না হলে এই অসহ্য দুপুরে পারে কেউ বন্ধ ঘরে বসে থাকতে? তবু শখ যাদের আছে তারা ঠিক যাবেই। অমিয়ার কোনো কিছুতেই যেন শখ নেই আজকাল। অথচ মেজ বৌদি, তার আপন মেজদা, যিনি ডাক্তার হয়েই আলাদা হয়ে গেছেন, তার বউ এখনও নাকি এমন সাজে যে ছেলের জন্য পাত্রী দেখতে গেলে মেয়ে বাড়ির সকলে গা টেপাটিপি শুরু করেছিল। মেয়েকে ফিরে সাজতে হয়েছিল ওর পাশে মানাবার জন্যে। এ খবর অমিয়াই তাকে দিয়েছিল। ওর শখ এখন এইসব খবর জোগাড় করাতে এসে ঠেকেছে। অথচ সাজলে এখনও হয়তো পুতুলকে হার মানাতে পারে। গলিটা এবার দেখা যাচ্ছে, ওখানে ছায়া আছে। এইটুকু পথ জোরে বাঁচালোর প্রমোদ। ভাবনারও একটা মাথা মুন্ডু আছে। অমিয়া যতই সাজগোজ করুক, পুতুলের বয়সটা তো আর পাবে না। 17 বছরের একটা আলাদা জেল্লা আছে, দেখতে ভালো লাগে। অমিয়ার বিয়ে হয়েছিল 17 বছরে, সেও পুতুলের মতো লাজুক আর ছটফটে ছিল। হাড়গোড়সার ছেলের হাতে পায়ের মতোই নেতানো গলিটা, হালকা বাতাস পর্যন্ত স্যাঁতসেঁতিয়ে যায়। এ গলিতে ঢুকলে গাটা শিটশিটে ঘাম হয়। কোচাটা পকেটে থাকছে না আলু পেঁয়াজের জন্য।
পেটের কাপড়ে গুঁজে নিতে একটুক্ষণ দাঁড়ালো প্রমোদ। উপর থেকে উকিলবাবুর বিধবা বোন দেখছে। প্রমোদ ঠোঙার দিকে তাকালো। হ্যাঁ, উপর থেকেও বোঝা যায় এর মধ্যে মাংস আছে। নন্দীবাড়ির সঙ্গে ওর খুব ভাব। ছোট মেয়ের শ্বশুর বুঝি কোনো এক উপমন্ত্রীর বন্ধু, তাই নন্দীগিন্নি ধরাকে সরা দেখে। অমিয়া দুচক্ষে দেখতে পারে না এই মানুষগুলোকে। উকিলবাবুর বোনের দেখা মানেই পাড়ার সব বাড়ির দেখা। খবরটা শুনলে অমিয়া নিশ্চয়ই খুশি হবে। বাড়ি ঢোকার মুখে দোতলার মিহিরবাবুর সঙ্গে দেখা হলো প্রমথর। এ বাড়িতে অল্প দিন এসেছে। মুখচোরা বউয়ের মতোই মেশে না কারুর সঙ্গে। শুধু কবিতা আর রাজনীতির কথায় মুখে খই ফোটে। দেখছেন তো, আবার স্ট্রাইক কল করেছে বৃহস্পতিবার। শুনেছি বটে, অফিসে বলেছিল সবাই। যা মাগ্গি গন্ডার বাজার, আগের বারে 11 শিখেছিল, এখন 3 টাকা। ঠোঙা ধরা হাতটা দোলালো প্রমোদ, কিন্তু মিহিরবাবুর নজর তাতে আটকালো না। এখন তবু 3 টাকা। একটা 5 আর যাবে, আর দেখবেন দামও 5 গুণ চড়বে। অন্য সময় হলে মিহিরবাবুর সঙ্গে একমত হতো প্রমোদ, কিন্তু সে যা চাইছিল তার ধার দিয়েও গেল না কথাগুলো। রোববার মিহিরবাবুদের মাংস রান্না হয়েছিল। গরম মশলা গুঁড়বার জন্য হামনদিস্তা নিয়েছিল, এখনও ফেরত দেয়নি। বোধহয় ভেবেছে ওদের আর কিসে দরকার লাগবে, যখন তোক ফিরিয়ে দিলেই হবে। মিহিরবাবু ভালো লোক, তবু প্রমথর মেজাজ তেতে উঠল ক্রমশ। আরে মশাই, স্ট্রাইক ফাইক করে হবেটা কি? তাতে 5 টাকার জিনিস 1 টাকায় বিকুবে? কিছুটা তো কমবে। আপনাদের ওই এক কথা। প্রমোদ উঠোনের কোণে রান্নাঘরের সামনে রকে ঠোঙাটা নামিয়ে রাখলো। ওগো শুনছো? গলার আওয়াজে আমিয়া বেরিয়ে এলো। তার পিছনে পুতুল আর চাঁদু। মিহিরবাবু উপরে উঠে গেলেন। তারপর ওরা কথা বলল। ওদের চোখগুলো বরফকুচির মতো ঝিঁকিয়ে জুড়িয়ে উঠল প্রথমে। এটুকুই সে চেয়েছিল, খুশি হোক অন্তত আজকের দিনটায়। জিনিসের দাম বাড়ছে, স্ট্রাইক হবে, মিছিল বেরোবে, ঘেরাও হবে, পুলিশ আসবে, রক্তগঙ্গা বইবে, এ তো হামেশাই হচ্ছে। মানুষের জন্য একটা কামার তাতিয়ে তাতিয়ে ক্রমাগত পিটিয়ে চলেছে বিরাট একটা ভারী হাতুড়ি দিয়ে। সুখ নেই, স্বস্তি নেই, হাসি নেই, খুশি নেই, ওসব ভাবনা আজ থাক। ওদের দিকে তাকিয়ে খোকনকে কোলে নিয়ে হাসতে শুরু করলো প্রমোদ। রোদের কটকটে জ্বলুনি এখন আর নেই। বেলা গড়িয়ে এলো। অমিয়া তাড়া দিচ্ছে দোকানে যাওয়ার জন্য। ঘরে আদা নেই, কি গো, দোকানে যাও। বটি সরিয়ে উঠল প্রমোদ। এতক্ষণ তার মাংস কটা দেখছিল খোকন। চাঁদু বিকেলের শুরুতেই বেরিয়েছে। কোথায় যেন ওর ফুটবল ম্যাচ আছে। বাটনা বাটতে বাটতে পুতুল খোঁজ নিচ্ছে চৌবাচ্চার। দেরি হলে বালতিতে শ্যাওলা শুদ্ধ উঠে আসে। পাড়ার মুদির দোকানে আদা পাওয়া গেল না, তাই দূরে যেতে হলো প্রমোদকে। ফেরার সময় খোকনকে দেখলো রাস্তায় খেলছে। ওর সঙ্গীদের মধ্যে ভুবন গয়লার নাতিকে দেখে ডেকে নেওয়ার ইচ্ছে হলো। তারপরেই ভাবলো, থাক, এখন বাড়ি গিয়েই বাকি উঠবে কি? তাছাড়া ঘুপচি ঘরের মধ্যে আটকা থাকতেই বা চাইবে কেন? খোকনকে ভালো জামা প্যান্ট কিনে দিতে হবে, উকিলবাবুর ছেলেদের কাছাকাছি যাতে আসতে পারে। উকিলবাবুর ছেলেরা বাসে স্কুলে যায়, বেশ ইংরেজিতেও বলতে পারে এই বাচ্চা বয়সে। মাংসে বাটা মশলা মাখাচ্ছিল অমিয়া। প্রমোদকে দেখা মাত্রই বেজে উঠল। এত দেরি করে ফিরলে, এখন বাটবে কে? কেন, পুতুল কোথায়? বিকেল হয়েছে, তার কি আর টিকি দেখার জো আছে? সে যে গুজে বিবিটি হয়ে আড্ডা দিতে গেছে। বটি পাতলো প্রমোদ আদার খোসা ছাড়াবার জন্যে। অনেকখানি শ্বাস উঠে এলো খোসার সঙ্গে। সাবধানে বটির ধার পরীক্ষা করলো। ভোঁতা। তাহলে অত পাতলা করে খোসা ছাড়াই কি করে অমিয়া? অভ্যাসে? অভ্যাস থাকা ভালো, তাহলে সময়ে কেমন করে যেন কেটে যায়। অবশ্য আলু বা আদার খোসা ছাড়িয়ে কতক্ষণ সময় বা কাটে? তবু ঘর সংসার, রান্নাবান্না, ছেলেপুলে মানুষ করা, এটাও তো এক রকমের অভ্যেস করেই নেওয়াই যায় মেয়েরা। কী না স্বভাবে করে। অমন স্বভাব যদি তার থাকতো, প্রমোদ ভাবল, তাহলে বাঁচা যায়। জীবনটা যেন ডাল ভাত হয়ে গেছে, ওঠা নামা নেই, স্বাদ গন্ধ নেই, কিচ্ছু নেই, তবুও কেটে যাচ্ছে দিনগুলো। আশ্চর্য, এই ভোতার মতো বেঁচে থাকাটাও একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, বদ অভ্যাস। থাক, তোমার আর কাজ দেখাতে হবে না। অমিয়ার হাতে মশলা লেগে হাত ধুয়ে জল ভরা বাটিটা রেখে দিল সে। শিলের ধারে আদাগুলো ঘষে নিয়ে বাটতে শুরু করলো। কত সহজে কাজটা করে ফেললো ও। প্রমোদ ভাবল, এটাও এসেছে ওই অভ্যাস থেকে। হাত পোয়া জলটুকু অমিয়া তো নর্দমাতেও ফেলতে পারতো।
বাড়িতেই বসে থাকবে নাকি, বেরোবে না? কোনো কথা বলল না প্রমোদ। অমিও মুখ ফিরিয়ে তাকালো তার দিকে। খোকনের একটা ভালো নাম ঠিক করতে হবে। করো না, উকিলবাবুর ছেলেদের নামগুলো বেশ, ওরা সাহেব স্কুলে পড়ে শুনেছি। ছোট খোকনের বয়সীর মতো। হ্যাঁ, বড়টা শুনেছি ইংরেজিতে কথা বলতে পারে। রামগতির পাঠশালায় খোকনকে ভর্তি করে দিও, দুপুরে বড্ড জ্বালায়। উঠে পড়ল প্রমোদ। ভেবেছিল আজ আর বাড়ি থেকে বেরোবে না। মাংস ফুটবে, ছেলেমেয়েরা কাছাকাছি জড়ো হবে, গল্প হবে, এটা সেটার। আসন পেতে থালা সাজিয়ে দেবে অমিয়া। একসঙ্গে সকলে খেতে বসবে গরম ভাত, গরম মাংস। অমিয়া তাকিয়ে আছে, গলার চটের মতো ঘামাচি। বাড়ি থেকে বেরিয়ে এলো প্রমোদ। উকিলবাবুর রকে বসেছিলেন গৌর দত্ত। প্রমোদকে দেখে কাছে ডেকে বললেন, দেখছো কেমন গরম পড়েছে, এবার জোর কলেরা লাগবে। নড়ে চড়ে বসলেন গৌর দত্ত। প্রমোদ ওর পাশে বসলো। শুধু কলেরা, আবার ইনফ্লুয়েঞ্জাও শুরু হয়েছে, লক্ষ্য করে দেখলুম জানো। গৌর দত্ত প্রমথের গা ঘেঁষে ফিসফিসিয়ে প্রায় যে সুরে অনিল কুণ্ডুকে তার সংসার থেকে বিধবা ভাঁজকে আলাদা করে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন, সেই সুরে বললেন, লক্ষ্য করে দেখলুম জানো, বোমটা ফাটার পরই এই ইনফ্লুয়েঞ্জা শুরু হয়েছে। গরমটাও পড়েছে, ঠিক কি না? হ্যাঁ, গরমটাও এবারে তিষ্ঠতে দিচ্ছে না। লক্ষ্য করেছো যত বোমা ফাটছে জাপানের কাছাকাছি, তার মানে কি ইন্ডাস্ট্রিতে খুব ফরওয়ার্ড বলেই ওদের ওপরে এত রাগ। আমাদের পুলুর অফিসে একটা জাপানি আসে, ভালো ইংরেজি জানে না, তবে কথা বলতে খুব অসুবিধা হয় পুলুর। ও ফার্স্ট ডিভিশনে বিএ পাস। তাকে জিজ্ঞাসা করেছিলাম নেতাজির কথা, ওরা আবার আমাদের চেয়েও বেশি শ্রদ্ধা ভক্তি করে। তা কি উত্তর দিল জানো? বসের মতো কেউ থাকলে আমাদের 5 ইয়ার প্ল্যানগুলোর চুরি হতো না। ব্যাপারটা বুঝতে পারলে? হ্যাঁ, জিনিসপত্র যা আগ্রহ হচ্ছে দিনকে দিন। মাছ মাংস 3 টাকায় উঠেছে। এনেছ বুঝি আজ? সামনের দিকে তাকিয়ে চুপ করে রইলেন গৌর দত্ত। অন্য মনস্কের মতো লাঠিটা ঘোরাতে ঘোরাতে আবার বললেন, কি গরম পড়েছে, খাওয়া দাওয়া সাবধানে করো। ছেলেপুলের সংসার, বলা যায় না কখন কি হয়। হলেও আর কি করা যাবে, সাবধানে থেকেও লোকে রোগে পড়ে। ওই তো ভুল করো। আর তোমার ভগবান না করুক ভালো মন্দ কিছু একটা হয়, তখন সংসারের অবস্থাটা কি হবে ভেবে দেখেছ? অস্বস্তিতে ছটফট করে উঠল প্রমোদ। এসব কথা এখন ভালো লাগছে না। বোধহয় সংসারে গৌরদত্তর আর কিছু দেবার বা নেওয়ার নেই। চাগিয়ে তোলা দরকার। আহা, বুড়ো মানুষ। কি এনেছো, খাসি রান্না সিনা? গর্দানা। গৌর দত্তর গালে যেন পিঁপড়ে কামড়ালো। চুলকোতে চুলকোতে অন্য মনস্ক হয়ে গেলেন। বুঝলে, আগে খুব খেতুম, সামনে জ্যান্ত বাটা বেঁধে রেখেই হাঁড়ি হাঁড়ি ভাত উড়িয়ে দিতে পারতুম। এখন ছেলেরা লায়ক হয়েছে, রোজগার করছে, বউদের হাতে সংসার। পুরোটাও হয়েছে বউ নেওয়াটা। বুড়ো বাপের যত্নার্থীর দিকে নজর নেই। তোমার বৌদি বেঁচে থাকলে এই অবস্থাটা আর হতো না। বুড়ো মানুষটার নিজের বলতে আর কিচ্ছু নেই। এখন কোনো রকমে টেনে টুনে চিতায় ওঠার অপেক্ষা। যতদিন বেঁচে থাকবে ততদিন জীবনটা ধুকপুক করবে। স্বাদ ইচ্ছা তৈরি হবে, পূরণ করতে চাইবে, অথচ পারবে না। এমন বাঁচার থেকে মরা ভালো। আহা, পুরো মানুষটা মরবেই বা কেন? সে তো বড় দূর ভাই, তার চেয়ে পার্কে বড় গোটা কত চক্কর বেড়ে আসি চলো। দুজনে উঠে দাঁড়ালো। রাধু বাড়ি ফিরছে। প্রমোদ তাকিয়ে থাকলো তার দিকে। জড়সড় ভঙ্গিতে ওদের পাশ দিয়ে রাধু চলে গেল। তোমার বড় ছেলেটি ভালো, বেশ ভালো। হাসলো প্রমোদ। হাঁটতে হাঁটতে গৌর দত্ত বললেন, ওরা আবার খুঁজবে হয়তো। পার্কে ঢুকেও আগের কথার জের টেনে তিনি বললেন, খুঁজে আর কি, নিজেরাই গপ্প টাপ্প করবে। আশিসের মেয়েকে নাকি মারধর করেছে শাশুড়ি। আজ ওর যাওয়ার কথা ছিল, কি ফসলা এলো কে জানে। আমি তো বলেছি হাতে পায়ে ধরে মিটিয়ে আসতে। খাট বিছানার টাকা তো এই জন্মে ক্ষমতা হবে না আসুর। প্রমথের এসব কথায় কান নেই। সে তখন ভাবছে, পুতুল এতক্ষণে ফিরেছে ওর বন্ধুর বাড়ি থেকে, উনুন ধরিয়েছে। অমিয়া ওকে দেখিয়ে দিচ্ছে কেমন করে খুন্তি তুললে মাংস কষতে সুবিধা হয়। ফোটা ফোটা ঘাম জমেছে মেয়েটার কপালে, নাকের ডগায়। ঠোঁট দুটো শক্ত করে টিপে ধরেছে। চুড়িগুলো টেনে তুলেছে দপদপে স্বাস্থ্য, বেশি দূর উঠবে না। পাতলাভাবে উঠছে হাঁড়ি থেকে। না, এখনই কি উঠবে? এখন তো জলই বেরোয়নি। আগে তো কখনো রাঁধিনি। নিশ্চয়ই বুক দূর দূর করছে আর আর চোখে তাকাচ্ছে অমিয়ার দিকে। অমিয়া কি করছে?
গালে হাত দিয়ে পিড়িতে বসে দেখছে, কি দেখছে পুতুলকে? তাই হবে, হয়তো খুব মিষ্টি দেখাচ্ছে ওর কচি মুখটা, আর ভাবছে হয়তো যে কটা গয়না আছে ভেঙে কি গড়াবে ওর বিয়ের জন্য। এতক্ষণে গন্ধে মম করছে বাড়িটা। খোকন নাক কুচকে শুকছে, ভালো লাগছে গন্ধটা, তাই মিটি মিটি হাসছে আর হাড়ির কাছে আসার তাল খুঁজছে। পারবে না, অমিয়ার নজর বড় করা, 2-4 দিন হয়তো বলাবলি করবে, বলবে গল্পে লোক ছিল, বেশ জমিয়ে রাখতো সন্ধেটা, তারপর একসময় ভুলে যাবে। যেমন নির্মলদা কি নীলু কাকা মরে যাওয়ার পর আর এখন কেউ নামই করে না, তোমরাও তেমনই ভুলে যাবে আমাকে। দগদগে লাল হয়ে আছে কেষ্টচূড়ো গাছের চিমসে ডালগুলো, ওদের ফাঁক দিয়ে আকাশটাকে কেমন অন্যরকম লাগছে যেন, লাগে চোখে নয় মনটায়। রাধু টিউশনিতে যাওয়ার আগে নিশ্চয়ই দেখেছে, দেখে কিছু বলেছে কি? বড় কম কথা বলে ছেলেটা, 23 বছরের বুড়িয়ে গেছে ওর শরীর মন, ওকে দেখলেই অস্বস্তি হয়, মনে হয় হাসি খুশি আনন্দ যেন কিছুই নেই, জীবনটা শুধু দুঃখ দুঃখ আর দুঃখ কাটানোর চেষ্টাতেই ভরা। অথচ ওর বয়স 23, ওর বয়সটা যেন চিমসে কাঠি ডালে ফুল ফোটার মতো, বয়সের ফাঁক ফোকর দিয়ে যৌবনটাকে কেমন বুড়োটা দেখায়। রকি বসে থাকলে এতক্ষণে আরও 5 জন জুড়ে যেত, তখন শুধু আমাকে নয়, চক্ষু লজ্জার খাতিরে ওদেরও বলতে হতো। তার চেয়ে এই বরং ভালো হয়েছে, বেমালুম খিদেটাও বেশ চনচনে হলো। কি তখন তখন ভেজর ভেজর করছে বুড়োটা, বয়স বাড়লেও হ্যাংলামো বাড়ে। আহ, কি হুড়োচিল্লি শুরু করেছে ছেলেগুলো, মানুষ দেখে ছুটবে তো, লাগলো হয়তো বুড়ো মানুষটার। আহা, ছেলে বউরাও যত্ন করে না, ফাঁসির আসামিটাও তো শেষ ইচ্ছে পূরণের সুযোগ পায়, অথচ মুখ ফুটে ওর ইচ্ছের কথা বলতে পারবে না কাউকে, গুমড়ে গুমড়ে মনের মধ্যে গুমট তৈরি করবে। এবারের গরমটা অসহ্য, তবু নাকি বেতিয়া ফেরত মানুষগুলো হাওড়া ময়দানে ভাজা ভাজা হচ্ছে, বাইরে ভেতরে সবখানেই অসহ্য হয়ে উঠেছে মানুষ। এই যে সকল পার্কে বেড়াতে এসেছে, সেও তো গুমট কাটাতেই, অমিয়াও আসতে পারে। কি এমন কাজ তার? ওইটুকুই তো সংসার না? এখন সংসারের কথা থাক, তার চেয়ে বরং ওই গাছটার দিকে তাকানো যাক। রাধা চূড়ো, একটাও ফুল নেই গাছ, থাকা উচিত ছিল, কেননা কেষ্টচূড়োই ফুল ধরেছে। এই হয়, একটা আছে তো আর একটা নেই, সুখে জোর বাঁধে না কোনো কিছুতেই। এখন তার খুশি থাকতে ইচ্ছে করছে, অথচ অমিয়া কি জানি এখন হয়তো পুতুলকে বকছে 2 পলা তেল বেশি দিয়ে ফেলেছে বলে। চলুন গৌরদা, এবার ফেরা যাক। এর মধ্যে রান্না হয়ে গেছে কি? রান্নার দেরি আছে, আপনাকে নয় বাড়িতে পাঠিয়ে দেবো চাদুকে দিয়ে। তাই দিও, আমি বরং একটু ঘুরি। আর শোনো, চালুকে বলবা আমার হাতে ছাড়া কায়ুককে না যায়, কেমন? প্রমোদ কাঁদুনে গ্যাসের সেল ফাটতে দেখেছে এই সেদিন, অনেকের সঙ্গে সেও রুদ্ধশ্বাসে ছুটেছে, ঘোর সবার পুলিশের নাগাল ছাড়িয়েও ছুটেছে। তাও সে বোঝে অমিয়ার অবস্থাটা যখন উনুনে আগুন পড়ে। কোথায় পালাবে সে ওইটুকু বাড়ির চৌদ্দি ছাড়িয়ে? যেখানেই যাক না, ধোয়া তাকে খেতেই হবে। ওই সময়টা সকলেই উনুন ধরায়, ছাদে যে উঠবে তারও ফুরসত নেই, ঘরে বিকেলে কেউ থাকে না, ভাড়াটে বাড়ির একতলা সদর দরজা সবসময় হাট করা, মুহূর্তের জন্য ঘর ছাড়ার উপায় নেই। আজও সেই রোজকার অবস্থা, তবু রক্ষে উনুন প্রায় ধরে গেছে। নিজের মনে গজগজ করছে অমিয়া, আর হাওয়া দিচ্ছে। সাহায্য করতে গেল প্রমোদ, তীরবিড়িয়ে জ্বলে উঠল অমিয়া। যাক, আর আদিক্ষেতা করতে হবে না। অমিয়া চুল বেঁধেছে, গা ধুয়েছে, শাড়িটাও পরিষ্কার। প্রমোদ বলল, তুমি পুতুলকে ডেকে আনো, ততক্ষণে আমি হাওয়া দিচ্ছি। পাখাটা নামিয়ে দম কাটা পিঙের মতো উঠে দাঁড়ালো অমিয়া। দাঁড়াও, মেয়ের আড্ডা শেষ হোক, তবে তো ঘরের কথা মনে পড়বে। আসুক আজ, ওরা আচ্চা ঘোচাচ্ছি। তরতর করে ছাদে উঠে গেল অমিয়া। সেখান থেকে একটু গলা তুলে ডাকলে তৃপ্তিদের বাড়ি শোনা যায়। ছাদ থেকে অমিয়া নামলো আর সদর ঠেলে পুতুলও বাড়ি ঢুকলো, প্রায় একসঙ্গেই। একটুও আভাস না দিয়ে অমিয়া এলো পাতারি কতগুলো চড় বসিয়ে দিল পুতুলের গালে, মাথায়, পিঠে। বই করে বলি সন্ধে হলেই বাড়ি ফিরবি, সে কথা গ্রাহ্যই হয় না। মেয়েরা কি এত কথা খুব ফিস ফিস গুজ গুজ। তৃপ্তির মাস্টারের সঙ্গে হাসাহাসি কেউ যেন আর দেখতে পায় না। যেই করুক, তুই ওখানে থাকিস কেন? ঘরে আমি একা, তাড়াতাড়ি ফিরতে হবে সে খেয়াল থাকে না কেন? হাঁড়িটা উনুনে বসা। অমিয়া ঘরে চলে গেল। উঠোনে গোঁজ হয়ে আঁচলটা মুঠোয় পাকাতে থাকলো পুতুল। খামোকা মার খেলো মেয়েটা, এইটুকুই তো বয়স, খাঁচার মতো ঘরে কতক্ষণ আর আটকা থাকতে মন চায়। উঠে এলো প্রমোদ রান্নাঘর থেকে। মা যা বললো তাই কর। ওর পিঠে হাত রেখে আস্তে ঠেলে দিল প্রমোদ। পিঠটা বেঁকিয়ে ঠেলাটা ফিরিয়ে দিল পুতুল। গঙ্গা জলের ছড়া দিতে দিতে ওদের দেখে গেল অমিয়া। কি এমন অন্যায় বলেছে? আজ বাদে কাল বিয়ে হবে, হাসাহাসি না করলেই তো হয়। আমি মোটেই হাসাহাসি করিনি। তবু মিছিমিছি ওর পিঠে হাতটা রেখে দিয়েছিলে। তাই আঙুল বেয়ে উঠে এলো বাকি কথাগুলো। থরথরিয়ে পুতুল কাঁপছে। বিয়ের পর যত পারিস হাসিস,
কেউ বারণ করবে না। বড় হয়েছিস, বুদ্ধি হয়েছে, তোর তৃপ্তিদের যা মানায় আমাদের কি তা সাজে? শাঁখ বাজাচ্ছে অমিয়া। পুতুলের কাঁপুনি যেন বেড়ে গেল। বিশ্রী শাঁখের আওয়াজটা। শুভ কাজে শঙ্খধ্বনি দেওয়া হয়, অথচ এখন মনে হচ্ছে মাটি টলছে ভূমিকম্পে। তাই মেয়েটা কাঁপছে। মৃদু ঠেলা দিল প্রমোদ। এক পা এগিয়ে তারপর ঘরে ছুটে গেল পুতুল। দাও আরও আদর। দিন দিন যেন বাঁদরি তৈরি হচ্ছে। অনেক দুঃখ আছে ওর কপালে, বলে রাখলুম। হাঁড়ি নিয়ে রান্নাঘরে যাচ্ছে অমিয়া। প্রমোদ নরম সুরে বলল, আজকে না বললেই হতো। কেন? আজ রথ না দোল যে বকবো না? শোয়ার ঘরে এলো প্রমোদ। পুতুল ফোঁপাচ্ছে স্তূপ করা বিছানায় মুখ গুঁজে। শব্দটা সর্দি ঝাড়ার মতো শোনাচ্ছে। তার ওপর প্যাঁচপ্যাঁচে গরম। লক্ষ্মীমা আমার ওঠ, যা রান্নাটা শিখে নে। আরে বোকা, শ্বশুরবাড়িতে যখন রাঁধতে বলবে তখন তো লজ্জায় পড়বি, আমাদেরও নিন্দে হবে। পুতুলের ফোঁফানি থামল। একটা চোখ বার করে শটটাকে নামিয়ে বলল, বিয়ে করলে তো? হেসে উঠল প্রমোদ। পুতুল মুখ লুকালো। তোর মাও বিয়ের আগে ঠিক অমন কথা বলতো। পুতুল আবার মুখ তুলল। চোখের কাজল ধ্যাবড়া হয়ে গেছে। আহা, মেয়েটা কাঁদছে। তুমি কি করে জানলে? মা বুঝি বলেছিল? একই সঙ্গে দুজনে দরজার দিকে তাকালো। না, অমিও নয়, খোকন এলো। চোখাচোখি হলো পুতুল আর প্রমথের। হাসলো দুজনেই। মেয়েটা দারুণ ভীতু হয়েছে। ওর মাও অমন ছিল, খালি দরজার দিকে তাকাতো, রাত্রে ছাদে উঠতো, তাও কত ভয় ভয়। বল না, মা বুঝি সেসব গপ্প করেছিল? হেসে পুতুলের চুলে বিলি কাটলো প্রমোদ। সেসব গল্প কবে করেছিল অমিয়া, তা কি এখনো মনে আছে? চেষ্টা করলে টুকরো টুকরো হয়তো মনে পড়বে, কিন্তু সে কথা কি মেয়েকে বলা যায়? একদিন গলি দিয়ে গিয়েছিল একটা বেল ফুলওয়ালা, কত কাণ্ড করে মালা কেনা হয়েছিল। আর একদিন ছাদের উত্তর পূব কোণায় তুলসী গাছের টপটায় পাশে একটা ছোট পৈটে ছিল, একজন মাত্র বসতে পারে। পাছে বাবার ঘুম ভেঙে যায়, তার এই চুড়িগুলো হাতে চেপে বসিয়ে পা টিপে টিপে সিঁড়ি দিয়ে উঠে ছুট দিয়েছিল অমিয়া, রকটা লক্ষ্য করে। আচারের শিশি বিকেলে তুলে রাখতে ভুলে গেছিল, ছাদের মধ্যিখানেই পড়েছিল সেগুলো। তারপরে সে কি কেলেঙ্কারি, বড় বৌদি ছাদে উঠে এসেছিল আর অমিয়া পাঁচিল ঘেঁষে বসে পড়েছিল দু হাতে মুখ লুকিয়ে। হাসছো কেন? এমনি একটা কথা মনে পড়লো তাই। অমন করে হাসলে কিন্তু তোমায় কেমন কেমন যেন দেখায়, বেশ লাগে দেখতে। চোখ নামিয়ে হাসলো প্রমোদ। খোকন চলে গেল রান্নাঘরে। খুন্তি নাড়ার শব্দ আসছে, গন্ধও আসছে কষা মাংসের। রান্নাঘরে অমিয়ার কাছে এখন কেউ নেই। ফোঁটা ফোঁটা ঘাম জমছে গালে, কপালে, নাকের ডগায়। বারবার কাঁধে গাল ঘষার জন্যে ঘোমটা খুলে গেছে। দুহাত শোকরি। ঘোমটা তুলে দেওয়ার মতো কেউ নেই কাছে। বসেই থাকবি নাকি রান্নাঘরে যাবি? না, আমি শিখবো না। তোর মার কাছে শেখার জন্যে পাড়ার মেয়েরা আসতো, বাটি বাটি মাংস যেত এ বাড়ি ও বাড়ি। অবস্থা ভালো ছিল তাই মা শিখতে পেরেছিল, আমি তো কোনোদিন রাঁধলুমই না। ওর বয়সেই মেয়েরা বিয়ের কথা ভাবে। অমিয়া বলেছিল, সেও ভাবতো, আর ভাবে বলেই। একতলার ঘুপচি ঘরে জীবনটা সহনীয় হতে পারে, সচ্ছল ঘরে পুতুলকে দেওয়া যাবে না। টাকা কোথায়? মেয়েটা সে কথা ভেবেও হয়তো ভয় পায়। আসলে ভয় তো সকলেই পাচ্ছে, পুরুষ মেয়ে সকলে। নতুন বউ অমিয়ার সময় মাংসের সের ছিল 6 আনা 8 আনা, পুতুলের সময় 3 টাকা। জিনিসপত্রের দাম বাড়ার জন্য স্ট্রাইক হবে হোক। মিহিরবাবু কবিতা লিখলেও বাজে কথা বলে না। খুন্তির শব্দ আসছে, কষা মাংসের গন্ধ আসছে। মেয়েটার মুখ খুব শুকনো। অসহ্য লাগছে এই ঘরটা। পুতুল আর প্রমোদকে দেখে গম্ভীর হয়ে মুখ ঘুরিয়ে বসলো অমিয়া। আলুর খোসা নিয়ে খেলা করছিল খোকন। পুতুল তাড়াতাড়ি কেড়ে নিয়ে কুটোনোর ঝুড়িতে রেখে দিল। খুব গন্ধ আসছে, এমন গন্ধ অমিয়ার হাতেই খেলে। ফুসফুস ভরিয়ে ফেলল প্রমোদ। অমিয়ার গা ঘেঁষে পুতুল বলল, দাও না আমাকে। উত্তর না দিয়ে অমিয়া শুধু খুন্তিটা নাকের কাছে ধরল। গনগনে আঁচ। একটুক্ষণ খুন্তি নাড়া থামলেই তলা ধরে যাবে। পুতুলের কথায় কান দেওয়ার ফুরসত নেই। পুতুল করুণ চোখে তাকালো প্রমোদের দিকে। দাও না ওকে, যখন রাঁধতে চাইছি। সবই যখন করলুম তখন বাকিটুকুও করতে পারবো। খোকনের ঘুম পেয়েছে, শুইয়ে দিই। সত্যিই তো, এখন আর করার কি আছে? জল ভরা কাশিটা হাড়ির মুখে চাপা দেওয়া ছাড়া। মাংসের জল বেরোলে কাশির উষ্ণ জলটা ঢেলে দেওয়া, সে তো একটা আনা দিতেও পারে। তারপর সেদ্ধ হলে আলু, নুন আর ঘিয়ে রসুন বেজে সাঁতলানো, ব্যাস। হতাশ হয়ে তাকালো প্রমোদ।
হনুর গড়নের জন্য এমনিতেই পুতুলের গাল দুটো ফুলও দেখায়, এখন যেন আরও টোবো দেখাচ্ছে। ভাঙা ভাঙা স্বরে সে বলল, তৃপ্তিকে ওর বৌদি নিজে থেকে রান্না শিখিয়েছে, গোটা ইলিশ কাটা শিখিয়েছে। এবার ওদের মাংস এলে তৃপ্তি রাঁধবে, সেদিন আমায় খাওয়াবে বলেছে। তাহলে তো তোকেও একদিন খাওয়াতে হয়। হয়ই তো, আজকেই তো ওকে বললুম আমাদের মাংস এসেছে, মা বলেছে আমি রাঁধবো। অমিয়ার দিকে চোখ রেখে এরপর পুতুল কিন্তু কিন্তু করে বলল, ওকে আমার রান্না খাওয়াবো বলেছি। গৌরদা আজও বলল, দিহরে বৌমার হাতের রান্না অনেক দিন খাইনি। কৌতুকে শুনলো কে জানে, বললুম দেবো পাঠিয়ে। আহা, বুড়ো মানুষটার যা কষ্ট, ছেলে বউরা তো একটুও যত্ন করে না। হ্যাঁ, পলুদার বউ কি ভীষণ চালবাজ। একদিন গেছিলুম, সেদিন কি কথাবার্তা যেন, কত বিএমএ পাস, কারুর আর যেন জানতে বাকি নেই। দুবার আইয়ে ফেল, তবু বলে বেড়ায় পাশ করেছে। আর রাস্তা দিয়ে হাঁটে যখন, তুমি দেখেছো বাবা, যেন সুচিত্রা সেন চলেছে। কে বললো তোকে? ও তো ভীষণ বায়োস্কোপ দেখে, তবে হিন্দি বই দেখে না, খুব অসভ্য নাকি, মাস্টারমশাইও দেখে না। এমনি শুনে শুনেই মেয়েটা বায়োস্কোপের খবর নেয়। মনে পড়ছে না কোনো দিন বায়োস্কোপে যাবে বলে বায়না ধরেছে। বাপের অবস্থা বুঝে স্বাদ আহ্লাদগুলো চেপে রাখে, বাবা মাকে লজ্জায় ফেলে না। একমাত্র মেয়েরাই পারে, পুতুলের মতো মেয়েরা। চাদুটা সামান্য হুজুক উঠলেই পয়সা পয়সা করে ছিঁড়ে খেত, এখন আর পয়সা চায় না। টাকা নিয়ে এখানে ওখানে খেলে খেলে বেরোয়, ভাড়া খাটলে মানিজ্জত থাকে না। কিন্তু কি করবে, 19-20 বছরের ছেলে কখনো ফাঁকা পকেটে থাকতে পারে না। রাধুর মতো ছেলে আর কটা হয়, পানটুকুও পর্যন্ত খায় না। ভালো, ওর সবাই ভালো। আহ, বেঁচে পড়তে থেকে মানুষ হোক। একদিন তোর মাকে নিয়ে যাস না বায়োস্কোপে, হলে হয় একবার। বেটা সুপারভাইজারটাকে বাপে পেলে আচ্ছা সে ধোলাই দিয়ে দেবো। মেজাজ কি বেটার, যেন মাইনে বাড়ানোর কথা বললে ওকে গ্যাট থেকে টাকা দিতে হবে। পাবলিকের টাকা নেবে, তাতে ক্ষতিটা কি হয়? খালি বাটিটা নামিয়ে রাখতে যাচ্ছিল বাবু, পুতুল টেনে নিল হাত বাড়িয়ে, জলের গ্লাসটাও এগিয়ে দিল সে। রুমালে ঠোঁট মুছে বাবু জিজ্ঞাসা করলো, চাঁদুটা গেল কোথায়? একটা কার্ড ছিল এক্সট্রা। কাট কিসের? আপনার সেই অফিসের থিয়েটারের? ও, যুব উৎসব বলেছিলাম না আপনাকে, আমার একটা বন্ধু গল্প লেখে, এর মধ্যে আছে। সেই জোগাড় করে দিল কার্ডটা। চাঁদু বলেছিল সতীনাথের গানের দিন সেও যাবে, তা সেদিন তো আর জোগাড় হয়ে উঠলো না। কোন গানটা গাইলো? সোনার হাতেরটা গেয়েছে ওটা, তারপর আকাশ প্রদীপ জ্বলে ওঠাও নাকি গেয়েছে। আপনার তো সেদে সেদে মুখ ব্যথা হয়ে গেল, তবু আপনি গানটা লিখে দিলেন না। বেশ, চলো এক্ষুনি লিখে দিচ্ছি। কয়লা দিয়ে উনুনে হাওয়া করছে অমিয়া। পুতুল আর বাবু যেন ভাসতে ভাসতে ঘরে চলে গেল। প্রমথের গা ঘেঁষেই প্রায়। চটপটে চালাক চতুর ছেলে, ও কি বিয়ে করবে পুতুলকে? ছেলে মানুষ, বলার সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যাবে। তার থেকে ওর বাবাকে গিয়ে ধরতে হবে। মুশকিল বাঁধবে যা তার দেনা পাওনা নিয়ে, বাপের মুখের ওপর ওর কথা বলার সাহস হবে না। তুমি এখানে বসে রইলে কেন? ঘরে ওরা একা রয়েছে না? প্রমোদ তাকিয়ে রইল অমিয়ার দিকে। কত সাবধানে আঙুলের ফাঁক দিয়ে চাল ধোয়া জলটা ফেলেছে। অমন করে মনের কুৎসিত সন্দেহগুলোকেও তো হেঁকে ফেলে দিতে পারে। থাকলোই বা ওরা একসঙ্গে একটুক্ষণ, ক্ষতিটা কি তাতে? ঘরে নয়, ছাদে যাবে বলে উঠে দাঁড়ালো প্রমোদ। সিঁড়ি পর্যন্ত গিয়ে থামলো। ঘরে ওরা হাসাহাসি করছে। ছাদে গেলে অমি রাগ করবে নিশ্চয়ই, আজ ওকে রাগাতে ইচ্ছে করছে না। রান্নাঘরে গিয়ে গল্প করলে কেমন হয়? আগরুম বাগরুম যা খুশি। মেজ বৌদিকে সেদিন দেখলুম ধর্মতলার গাড়ি থেকে নামছে, এখনও পেট কাটা জামা পরে। কিংবা দক্ষিণবাবু কিসব ওষুধ খাইয়ে বউকে প্রায় মেরে ফেলার জোগাড় করেছিল। তবে কাজে ঠিক হাসিল হয়েছে, পেটেরটা বাঁচিনি। কিংবা একটা দিন দেখে গুরু ঠাকুরের কাছে গিয়ে মন্তরনামাটা কথা পারলে কেমন হয়? পুতুল ঘর থেকে বেরিয়ে তার কাছে এলো। ছোটদা তো নেই, কাঠটা নষ্ট হবে, ওর বদলে আমি যাব। বাবুদা বলেছে এমন উৎসব নাকি এর আগে হয়নি, না দেখলে জীবনে আর দেখা হবে না। নাচ গান সিনেমা থিয়েটার সব নাকি দেখা যাবে। যাব আমি। গেলে ফিরবি কখন? কত আর দেরি হবে, ঘন্টাখানেক দেখেই চলে আসব। কচি শশার মতো কবজিটা যেন মুট করে ভেঙে ফেলবে পুতুল আঙুলের চাপে। এটুকু কথা বলেই ও হাঁপিয়ে পড়েছে। তোর মাকে একবার বলে যা। রান্নাঘরের দরজা থেকে কোনো রকমে পুতুল বলল, ছোটদা তো নেই,
তাই আমিই যাচ্ছি, তাড়াতাড়ি ফিরবো খন। একটা কাঁচা কয়লা বিরক্ত করে মারছে, সেটাকে তুলে ফেলে দেওয়ার চেষ্টাতে অমিয়া ব্যস্ত। প্রথম কৈফিয়ত দেওয়ার সুরে বলল, বাড়ি থেকে বেরোয় টেরে না তো, যাক ঘুরে আসুক। কে? সাঁড়াশিতে চেপে ধরে কয়লাটাকে বের করে আনতে আনতে আমিয়া বলল, কে? পুতুল? হ্যাঁ, কি যেন উৎসব হচ্ছে বললো। চলে গেছে? না, কেন? রান্নাঘর থেকে বেরোতে যাচ্ছিল অমিয়া, পথ আটকে দাঁড়ালো প্রমথ। কেন আবার? রাত্রিরে মেয়েকে ছেড়ে দেবে একটা ছেলের সঙ্গে? দিলেই বা কি দোষ হবে? হাবি ওঠে না ঘরে বসে থাকতে? শুধু ছাদ আর গপ্প করা, এছাড়াও তো অনেক কিছু আছে। মারধর করলেই কি মেয়ে ভালো হবে? প্রমথ চুপ করলো, বুক ভরে বাতাস টেনে। দাঁত চেপে কথা বলতে বেশ কষ্ট হয়, কিন্তু উপায় বা কী? ও ঘরে পুতুল আর বাবু রয়েছে। থমথম করছে অমিয়ার মুখ, ঘাম নামছে থুতনি বেয়ে কিলবিল পোকার মতো। ফর্সা গালে সেটে বসা উঁচু চুলকে চীনামাটির ফাটা দাগের মতো দেখাচ্ছে। সত্যি ফেটে পড়ল অমিয়া। আমি যখন পারি, ও পারবে না কেন? কেন পারবে না? শুধু ওর কথাই ভাবছো কেন? ভাবার আর কিছু নেই তোমার? বলে দিচ্ছি, ওর যাওয়া হবে না। চুপ, আস্তে, দোহাই আজ আর চেঁচিও না। আঙুল বাঁকিয়ে দুহাত বাড়িয়ে এগিয়ে এলো প্রমথ। দপদপ করছে তার রগের পেশি। পিছু হটে এলো অমিয়া। প্রমথের নখের ডগাগুলো ভীষণ সরু। চুপ করবো কেন? আমি অন্যায় কথা বলেছি? মেয়েকে কেন তুমি ছেড়ে দিতে চাও একটা ছেলের সঙ্গে, তা কি বুঝি না ভেবেছ? চোখে চোখ রেখে ওরা তাকালো। অমিয়ার চাউনি কসাইয়ের ছুরির মতো শান দিচ্ছে। মাংসের খোলা হাঁড়িতে চোখ পড়ল প্রমথের। থকথক করছে যেন রক্ত। কি বুঝেছো তুমি? বলো, কি বুঝেছো? দুহাতে অমিয়ার কাঁধ ধরে ঝাঁকিয়ে দিল প্রমথ। খোপাটা খুলে পড়ল। চোখ দুটো মরা পাঁঠার মতো ঘোলাটে হয়ে এলো। ঠোঁট কাঁপিয়ে অমিয়া বলল, তুমি আমার গায়ে হাত তুললে? অন্ধকারে উঠোনে জড়সড় হয়ে দাঁড়িয়ে পুতুল আর বাবু। কোনো সার নেই যেন ইন্দ্রিয়গুলোর। তবু ছাদে যাওয়ার সময় প্রমথের নাকে চড়াভাবে লাগলো পাউডারের গন্ধ। মেয়েটা সেজেগুজে অপেক্ষা করছে, করুক। মাথা নিচু করে প্রমথ ওদের পাশ দিয়েই ছাদে যাওয়ার সিঁড়ি ধরল। ছাদেই ঘুমিয়ে পড়েছিল। রাধু ডেকে তুলল প্রমথকে। থালার সামনে বসে আছে অমিয়া, ঠান্ডা ভাত আর মাংস। ছেলেমেয়েরা শুয়ে পড়েছে। পুতুল শুয়ে পড়ল যে এর মধ্যে। শরীর খারাপ, কিছু খায়নি। কথা দুটো শুকনো করকরে। কথাটা শেষ হওয়া পর্যন্ত আর কেউ উচ্চবাচ্য করল না। মাংসের সবটুকুই খেলো প্রমথ, শুধু মেটুলির টুকরোগুলো ছাড়া। মেটুলি ভীষণ ভালোবাসে অমিয়া, অথচ সবটুকু সে প্রমথকে দিয়ে দেবে। প্রমথও না খেয়ে বাটিতে রেখে দেবে। তখন মিষ্টি ঝগড়া ভালো লাগতো, আর মাংস আসতো নিয়মিত। আজকেও প্রমথ মেটুলি রেখে উঠে পড়ল। কলতলায় অনেকক্ষণ ধরে কষের দাঁত থেকে মাংসের আঁশ টেনে বের করলো। ভিজে গামছা দিয়ে গা মুছে যখন সে শুয়ে পড়ল, তখনও অমিয়ার রান্নাঘরে ধোঁয়া শেষ হয়নি। অনেক রাতে উঠোনে বেরিয়ে এলো প্রমথ। ঘরের মধ্যে যেন চিতা জ্বলছে। একটুও হাওয়া নেই, মেঘও নেই। পায়চারি শুরু করলো সে রকমের এ মাথা ও মাথা। একটা এরোপ্লেন উড়ে গেল। মুখ তুলে তাকালো প্রমথ। একটুখানি দেখা গেল লাল আর সাদা আলো পাল্টাপাল্টি করে জ্বলছে আর নিভছে। মাত্র কতকগুলো তারা দেখা যায় উঠোন থেকে। ছাদে উঠলে আরও দেখা যাবে। দেখেই বা কী হবে? ওরাও তো দেখলো আজ মাংস এসেছে অনেক দিন পর। কিন্তু তাতে হলো কি? পাতে মেটুলি রেখে সে উঠে পড়ল, আর নির্বিকার হয়ে শুধু তাকিয়ে রইল অমিয়া। এখন মনে হচ্ছে অমিয়া যন্ত্রের মতো তাকিয়েছিল। কিন্তু সেও তো যন্ত্রের মতোই শুধু অভ্যেস মেনে মেটুলিগুলি পাতে রেখে দিয়েছিল। পায়চারি থামালো প্রমথ। অমিয়াও উঠে এসেছে। ঘুম আসছে না বুঝি? না, ভয়ানক গরম লাগছে। পিঠের কতগুলো ঘামাচি মারল অমিয়া। দু একটা শব্দ স্পষ্ট শুনতে পেল প্রমথ। ছাদে যাবে? কেন, এই তো বেশ, বরাবরই তোমার কিন্তু ঘামাচি হয়। অমিয়া পিঠের ওপর কাপড় টেনে দিল। বসবে? পাশাপাশি বসলো দুজনে। পুতুলের জন্য ছেলে দেখো এবার। হ্যাঁ, দেখবো। চাঁদুটাকেও একটা যা হোক কাজকর্মে ঢুকিয়ে দাও। পরদিন আর টোটো করে কাটাবে। হ্যাঁ, চেষ্টা করতে হবে। রাধু বলছিল আইএ পরীক্ষাটা দেবে সামনের বছর। ভালোই তো। শান্ত রাত্রির মাঝে ওদের আলাপটা কল থেকে একটানা জল পড়ার মতো শোনালো।
ওরা অনেকক্ষণ বসে রইল চুপচাপ পাশাপাশি, কেউ কারোর দিকে তাকাচ্ছে না। দুজনেরই চোখ সামনের শ্যাওলা ধরা দেয়ালটাকে লক্ষ্য করছে। কি দরকার ছিল মাংস আনার? অমিয়ার স্বরে ক্ষোভ নেই, তাপ নেই, অনুমোদন নেই, শুধু যেন একটু কৌতূহল, তাও ঘামাচি মারার মতো নিস্পৃহ। মুখ না ফিরিয়ে প্রমথ বলল, কি জানি। তখন কেমন ভালো লাগলো, অনেক কথা মনে পড়ল, মনটাও খুশি হলো। ভাবলুম আজ সবাই মিলে একটু আনন্দ করব। চুপ করে রইল প্রমথ, মুখ ফিরিয়ে একবার তাকালো। অমিয়াও তার দিকে তাকিয়ে, আজ পুতুলকে দেখে বারবার তোমার কথা মনে পড়ছিল। কত মিষ্টি ছিলে, চঞ্চল ছিলে, ছটপটে ছিলে। আর ওকে কাঁদিও না। মুখ তুলে আকাশের দিকে তাকালো প্রমথ। তারা জ্বলছে, একটা কামার মানুষকে তাঁতিয়ে বিরাট এক হাতুড়ি দিয়ে পিটিয়ে চলেছে। তারই ফুলকি ছিটকে উঠেছে আকাশে। ছাদে উঠলে আরও অনেক দেখা যাবে। অমিয়ার পিঠে হাত রাখলো প্রমথ। থরথর করে কাঁপছে ওর পিঠটা। জানো, আমি মনে হচ্ছে আমি আর ভালোবাসি না। বোধহয় তুমিও বাসো। না, তা না হলে তোমার মনে হবে কেন? আমি তোমার গায়ে হাত তুলতে পারি, অথচ সত্যি সত্যি তখন ইচ্ছে হয়েছিল তোমার গলা টিপে ধরি। আমি এখন একটা মরা আগলে বসে থাকা ছাড়া আর আমাদের কাজ নেই। অমিয়ার পিঠে হাত বোলালো প্রমথ। খসখসে চামড়া, মাংসগুলো ঝুলে পড়েছে আলগা হয়ে। মেরুদণ্ডের গিঁটগুলো হাতে আটকাচ্ছে। মুখ তুলল প্রমথ। যে কটা তারা দেখা যায় সেদিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, কেঁদো না, মরে গেলেই মানুষ কাঁদে। আমি কি মরে গেছি? তারপর ওরা বসে রইল অন্ধকারে, কথা না বলে। শেষ হলো আজকের নিবেদন মতি নন্দীর লেখা বেহুলার ভেলা। প্রমথের চরিত্রে রণজয় রায়চৌধুরী, অমিয়ার চরিত্রে সোমাশীল, পুতুলের চরিত্রে ক্যামেলিয়া, শিশুকণ্ঠে কৃতীশ নস্কর এবং অন্যান্য চরিত্রে শুভাশিস মণ্ডল, অভিরাজ আশিস, পল রব ও টুকটুকি পাল। গল্প পাঠে ও সমগ্র পরিচালনায় আমি শুভ। ধ্বনি পরিকল্পনায় ও পোস্টার ডিজাইন রিতম পাল। আগামী সপ্তাহে ঠিক সোমবার ভারতীয় সময় রাত্রি 9:24 এবং বাংলাদেশি সময় রাত্রি 9:58 আরও একটি গল্প নিয়ে হাজির হবে গপ্পপুর লোকাল।